নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী, পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ। 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের, মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি হতে পারে 4.5%, থাকবে উচ্চ মূল্যস্ফীতি, এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাস। চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি, ঢল ও পাহাড় ধসে অন্তত 30 মৃত্যু, ঝুঁকিতে থাকা মানুষদের জন্য প্রস্তুত 1427টি আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি আরও ভয়াবহ হবে, ইরানকে ট্রাম্পের হুমকি, আঘাত এলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি গালিবাফের। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল 9 জুন খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর এ বিষয়ে সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীন হবে কিনা সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। জবাবে আইনমন্ত্রী বলেন, এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার, বিএনপির আন্দোলনের ফসল এই তত্ত্বাবধায়ক সরকার। আগামী 5 বছরে বিদেশে 1 কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন শ্রমবাজার সম্প্রসারণে থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। 9 জুলাই জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে সব তথ্য জানান মন্ত্রী। বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিকল্প শ্রম বাজারে দেওয়া হচ্ছে গুরুত্ব। থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগ চুক্তির খসড়া পাঠানো হয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু, জাপান ও দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থান সম্প্রসারণ এবং নর্থ মেসোডোনিয়া, সার্বিয়া, মরিশাস ও পর্তুগাল সহ ইউরোপের নতুন বাজারে দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ চলছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশের অর্থনীতির চলতি 2026-27 অর্থ বছরে কিছুটা ঘুরে দাঁড়াতে পারে, তবে সেই পুনরুদ্ধারের গতি হবে ধীর। 9 জুলাই প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক অনুযায়ী চলতি অর্থ বছরে দেশের মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হতে পারে 4.5%। যদিও এটি চলতি অর্থ বছরের সম্ভাব্য 3.7% প্রবৃদ্ধির তুলনায় বেশি, তবু অতীতের তুলনায় অনেক কম। হালনাগাদ প্রতিবেদনে এডিবি আগামী অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস 4.5% অপরিবর্তিত রাখলেও বাড়ানো হয়েছে মূল্যস্ফীতির পূর্বাভাস। এপ্রিলে 2026-27 অর্থ বছরের মূল্যস্ফীতি 8.5% হবে বলে ধারণা করা হলেও সর্বশেষ প্রতিবেদনে তা বাড়িয়ে করা হয়েছে 8.8%। চট্টগ্রাম বিভাগে গত 5 দিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের দুর্যোগে এ পর্যন্ত 30 জনের মৃত্যুর তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। 9 জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের ক্ষয়ক্ষতি ও জেলা প্রশাসনের দেওয়া পদক্ষেপের সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পর্যটন জেলা কক্সবাজারে। সেখানে মৃত্যু হয়েছে 19 জনের। এছাড়া চট্টগ্রাম ও বান্দরবান জেলায় 5 জন করে এবং রাঙামাটি জেলায় মৃত্যু হয়েছে 1 জনের। খাগড়াছড়ি জেলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। বন্যা ও পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের জন্য 5 জেলায় মোট 1427টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে বলেও জানায় ত্রাণ মন্ত্রণালয়। ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই হামলাকে ইরানের কর্মকাণ্ডের বিরুদ্ধে একটি প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, একদিন আগে জাহাজে ইরানের বোমা হামলার প্রতিশোধ এটি। ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট পোস্টে আরও লেখেন, যদি এমনটা আবারও ঘটে তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এদিকে যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, অন্য দেশের উপর খবরদারি করা এবং চুক্তি ভঙ্গ করার মতো কাজ করে এখন আর বিনা মাসুলে পার পাওয়া যাবে না। আঘাত এলে দেওয়া হবে শক্ত জবাব। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।